বাজেট নিয়ে কথা বলার দরকার নেই। আপনারা আজকে ডেইলি স্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন। ফ্রন্ট পেজটা দেখবেন যে একটা বিশাল হাতি, সে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক। এমপি আনার হত্যার রহস্য জট যেন খুলছেই না। একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সুদূর যুক্তরাষ্ট্র থেকে শাহিন বলছে তাকে ফাঁসানো হয়েছে। বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট উত্থাপনের 24 ঘন্টা পর শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ঐতিহাসিক 6 দফা দিবসের আলোচনায় এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। অবস্থান স্পষ্ট করেন কালো টাকা সাদা করার সুযোগ নিয়েও। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কালো টাকা সাদা করার বাজেট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভারতের নির্বাচন হইল, মোদীর দল বিজেপির গোহারা হইল, সরকার হয়তো গঠন করবে কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারবে না। টেলিগ্রাম একটা ভালো শিরোনাম করেছে, ইন্ডিয়া কাটস মোদি ডাউন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা নিজের মুখে বলেছে কালো টাকা সাদা করা যাবে। হঠাৎ কেন শেখ হাসিনা এই কথাটি বলেছে? আপনারা কিন্তু সকলেই জানেন বেনজির আহমেদ কিন্তু হাজার হাজার কোটি টাকা মেরে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। সেই টাকাগুলো কিন্তু কালো টাকা ছিল। সেই টাকাগুলোকে সাদা করার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। শুধু তাই নয়, বেনজির আহমেদের ইস্যুতে কিন্তু মির্জা ফখরুল সাহেব অনেক কথাই বলেছে এবং বেনজির আহমেদকে ধুয়ে দিয়েছে। বেনজির আহমেদকে নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মির্জা ফখরুল সাহেব। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে কিন্তু সব কিছু দেখতে পারবেন। শুধু তাই নয়, পিনাকি ভট্টাচার্য কিন্তু শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে রীতিমতো ধুয়ে দিয়েছে এবং কিছু উচিত জবাব দিয়েছে। আজকের এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য কী বলেছে সব কিছু আপনারা দেখতে পারবেন। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। মানুষের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবারের বাজেটে। রাজধানীতে ঐতিহাসিক 6 দফা দিবসের আলোচনায় এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। অবস্থান স্পষ্ট করেন কালো টাকা সাদা করার সুযোগ নিয়েও। 1966 সালে বঙ্গবন্ধুর দেয়া বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা। রাজধানীর তেজগাঁওয়ে দলটির ঢাকা জেলা কার্যালয়ে এতে অংশ নিতে আসেন দলটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। ছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। দীর্ঘ বক্তব্যে শেখ হাসিনা তুলে ধরেন 6 দফার ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব। কথা বলেন বাজেট নিয়েও। জানান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও মানুষের মৌলিক অধিকার সহ জীবনমানের উন্নয়ন বাজেটের লক্ষ্য। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষের জীবনটাকে উন্নত করবে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, বিশেষ করে খাদ্যমূল্য। সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের পক্ষে যুক্তি তুলে ধরেন সরকার প্রধান। যারা কোনো কিছুতেই সরকারের ভালো দেখতে পায় না, এক হাত নেন তাদেরও। জিনিসের দাম বেড়েছে, এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসাব সেই হিসাবে কেউ বেচে না। একটু বেশি দামের কাছে কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। সেখানে আমি ঠাট্টা করে বলি যে বাস ধরতে গেলে তো আধা দিতে হয় না, আধা ছাড়া তো বাস আসবে না। আমাদের দেশে যারা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলি কান দেওয়ার দরকার নাই। মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে সরকার সীমিতভাবে আগাতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিস্থিতি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পরিকল্পনা। বাজেট নিয়ে কথা বলার দরকার নেই। আপনারা আজকে ডেইলি স্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন। ফ্রন্ট পেজটা দেখবেন যে একটা বিশাল হাতি, সে আপনার কতগুলো সাধারণ কৃষক শ্রমিক মানুষের উপরে উঠে বসে আছে। আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে, আর সেই সঙ্গে আপনার উড়োজাহাজে করে টাকার নিয়ে পাচার করে দিচ্ছে। এরপরে আপনার ট্যাক্সের চাপে পড়েছে, আপনার করাপশন, দুর্নীতি হচ্ছে, তার ক্রোকোডাইল কুমির, তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার্স। খুবই চমৎকার একটা কার্টুন। এই কার্টুনটা আপনারা দেখবেন, তাহলেই বড় হয়ে যাবে বাজেট সম্পর্কে ধারণাটাই হয়ে যাবে। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট, কী করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ করা হবে ট্রান্সপোর্ট সেক্টরে, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হওয়া ঠিক আছে, কিন্তু সেই অবকাঠামো তো আপনার উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এখানে দেখুন, আমি যখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যারা আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি।
এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। এই যে একটা ভয়াবহ অবস্থা। কিছুক্ষণ আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে আপনার কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব বলে তো কোনো লাভ হবে না। যদি আপনার এই ভয়াবহ যে দানব, একটা মনস্টার, একবারে পুরোপুরি মনস্টার একটা, সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোন বিপ্লবের কাজ হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই সরকার যেটা আমাদের মিন্টু ভাই বলেছেন, মিথ্যার উপরে টিকে আছে। অল স্ট্যাটিস্টিক্স আর ফলস, বানানো, তৈরি করা, যত পরিসংখ্যান আছে সব তৈরি করা। তো আপনি কার পরে বসে আপনি প্ল্যানিং করবেন যা করবেন সবাই তো ভুল আসবে, ভুল হচ্ছে তাই। আমার কথা নয় তো, আপনি দেখুন যে কিছুদিন আগে আমাদের একজন ভাই বললেন যে বেনজির বাজেট, বেনজিরটা সব দিক দিয়ে। এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা, র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও এমপি আনার হত্যার রহস্য জট যেন খুলছেই না। একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সুদূর যুক্তরাষ্ট্র থেকে শাহিন বলছে তাকে ফাঁসানো হয়েছে, আর গ্রেফতার যারা হয়েছে তারা বলছে এ হত্যার মাস্টার মাইন্ড শাহিন। এবার এই হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে বিএনপির ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। আটক বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। স্থানীয়দের দাবি, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভুইয়ার নিকট আত্মীয় কাজী কামাল আহমেদ বাবু। আনার হত্যার ঘটনায় তার কাছ থেকে তথ্য পাওয়া যাবে বলেও ধারণা করা হচ্ছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন উদ্দিন জানান, রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে, তবে কোন ব্যাপারে তাকে আটক করা হয়েছে তা তিনি বলতে পারেননি। গত 12 মে পরিবারকে চিকিৎসার কথা বলে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত হয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম। ওঠেন পশ্চিমবঙ্গে বাড়ানগর থানার মুগলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সংসদ সদস্য আনার। প্রায় 10 দিন নিখোঁজের পর 22 মে আনার হত্যার বিষয়টি সামনে আসে। হত্যা মামলায় গ্রেপ্তার করা কসাই জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করে পশ্চিমবঙ্গ সিআইডি জানতে পারে এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে কলকাতার ভাঙার এলাকার কৃষ্ণমাটি ও জিরানগর গাছা খালে। এই তথ্যের ভিত্তিতে কৃষ্ণমাটি ও জিরানগর গাছা বাগছোলা খালের পানিতে নামানো হয়েছিল কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যদের, কিন্তু সেখান থেকে কোনো কিছুই উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা। নিজেদের কাছে থাকা উন্নত প্রযুক্তি ব্যবহার করে মরদেহ টুকরো উদ্ধার করতে পারেনি তারা। এর মধ্যে আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাংলাদেশে গ্রেপ্তার 3 জন আসামি শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, তানবীর ভুইয়া ও শিলাস্তি রহমানকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ। এর ভিত্তিতে হত্যা রহস্য উদ্ঘাটন ও ভারতের তদন্তদলকে সহায়তার জন্য গত 26 মে ডিবি প্রধান হারুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছিলেন। সেখানে গিয়ে কিছুটা হত্যার রহস্য উন্মোচন করেছিলেন ডিবি প্রধান। পেয়েছিলেন আনারের কিছু খণ্ডিত মাংস। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কালো টাকা সাদা করার বাজেট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন যে দুর্নীতিবাজদের সুযোগ করে দিতেই বাজেট দিয়েছে সরকার, ধ্বংস করেছে দেশের সব প্রতিষ্ঠানকে। তারা টিকে আছে কেবল মিথ্যার উপর। মির্জা ফখরুল বলেন যে নির্বাচনের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ ভারতের জনগণ প্রমাণ করেছে যে সেখানে ন্যূনতম গণতান্ত্রিক চর্চা আছে, বাংলাদেশে যার লেশমাত্র। একটা বিশাল হাতি, সে আপনার কতগুলো সাধারণ কৃষক, শ্রমিক, মেহনত মানুষের উপরে উঠে বসে আছে। আর সেই হাতি আপনার বিদেশ থেকে ঋণ নিচ্ছে, আর সেই সঙ্গে আপনার উড়োজাহাজে করে টাকার নিয়ে পাচার করে দিচ্ছে। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট উত্থাপনের 24 ঘন্টা পর শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংবাদ সম্মেলন জুড়ে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরেই আসে অবৈধ সম্পদের মালিকদের বাড়তি কর সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেও এনবিআর চেয়ারম্যান জানালেন দেশে থাকে না কোনো কালো টাকা। কালো টাকা যারা তৈরি করেন, কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরে বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলেন।
প্রশ্ন ওঠে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার এই সহজ সুযোগ পাবেন কিনা। জবাবে অপেক্ষা করতে বললেন সরকারের অর্থ উপদেষ্টা। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল, কাগজের খবর অনুসারে বাইরে উনি আছে এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে। কালো টাকা নিয়ে এত আলোচনা সমালোচনা, দেশে সেই টাকার পরিমাণ কত এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান জানালেন তা জানা নেই কারো। ব্ল্যাক ইকোনমির সাইজটাও তো আমরা এনবিআর ক্যালকুলেট করবে না। এটা হয়তো ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে। এনবিআর এই ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করার নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নানা উদ্যোগের কথা জানালেও বাণিজ্য প্রতিমন্ত্রীর সাফ জবাব, দাম কমানোর ক্ষমতা নেই তার মন্ত্রণালয়ের। ইনফ্লেশনের জন্য মেজারটা নিবে মাননীয় অর্থমন্ত্রী এবং এগুলোর বাস্তবায়নের দায়িত্ব আমাদের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা অনুবিভাগ আছে তাদের। এটা বাণিজ্য মন্ত্রণালয়, আমি সেই কথাটাই বলার চেষ্টা করেছি। কিন্তু অর্থমন্ত্রী অবশ্য আশ্বস্ত করলেন চলতি বছর শেষেই মূল্যস্ফীতি কমে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে। ইনফ্লেশন আমরা বলেছি কর্মত্যায়সীমা, বক্তৃতার মধ্যে বলেছি যে আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বারবারই মেজাজ হারান অর্থমন্ত্রী। ভারতের নির্বাচন হইল, মোদীর দল বিজেপির গোহারা হইল, সরকার হয়তো গঠন করবে কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারবে না। টেলিগ্রাফ একটা ভালো শিরোনাম করেছে, ইন্ডিয়া কাটস মোদি ডাউন। এই টাইটেলটা কয়ে দিছে আসলে কি হয়েছে, কিভাবে মোদির সাইজ করেছে সে আলাপে পরে আসতেছি। কিন্তু এই নির্বাচনের ফলে কি কি পরিবর্তন হবে, আমার অনুমান অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে, সেই আলাপটা করি আসেন। প্রথমে বলে নি, ভারতের বাংলাদেশ নীতির কোনো পরিবর্তন হবে না। মোদির বদলে কংগ্রেস আসলে কিছুই বদলাইতো না। ভারতের ক্ষমতায় যদি কংগ্রেসও আসতো তাও বাংলাদেশের উপরে তার আগ্রাসন বন্ধ হইতো না। কংগ্রেস আর হাসিনার মৈত্রী দুই জেনারেশনের। হাসিনাকে ক্ষমতায় রাখা, 2014 সালের নির্বাচনে ফাঁকা মাঠে নির্বাচন করতে সর্বতভাবে সাহায্য করা, এই সবই করছিল কংগ্রেসই। মোদির হারে হাসিনার কোনো ক্ষতি নাই, এমনকি মোদির হারে ভারতের মুসলমানদের কোনো লাভ নাই। বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন কংগ্রেসই ক্ষমতায়, কিছুই করে নাই বাবরি মসজিদ রক্ষা করতে। বাংলাদেশের চারপাশে কাঁটাতারের যে বেড়া দেওয়া হয়েছে না, কংগ্রেসের আমলে গেছে। ফেলানিকে যখন মারা হয়েছিল তখন কংগ্রেসই ক্ষমতায়। ফারাক্কার পরিকল্পনা করে নেহেরু, চালু হয় ইন্দিরা গান্ধীর সময়, তিস্তা ব্যারেজ করে ইন্দিরা গান্ধী। আমাদের সামনে একটাই পথ খোলা, ভারতে যেই ক্ষমতায় আসুক আমাদের ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন বাংলাদেশে চলমান রাখা, ভারতীয় পণ্য বয়কটকে সারা দুনিয়ায় ক্রমে ক্রমে প্রবল করে তোলা, ভারতকে বাধ্য করা আমাদের সাথে নেগোশিয়েট করতে। কিন্তু তারপরেও আমাদের একটা লাভ আছে মোদির এই নির্বাচনে হারাতে, বড় লাভ। সেটা কি আসেন সেটা দেখি। ভারতের সবচেয়ে বড় শক্তি হইতেছে তার কেন্দ্রীয় শক্তি, তার সেন্ট্রালাইজড সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই সেন্ট্রালাইজড ক্ষমতা তার থাকে যখন ভারতের শক্তিশালী কেন্দ্রীয় সরকার দিয়ে শাসিত হয়। আর যখনই ভারতের শক্তিশালী কেন্দ্রীয় সরকার থাকে তখনই তার কুরকুরানি ওঠে গ্লোবাল রোল প্লে করার জন্য। ভারতের কেন্দ্রীয় সরকার এবার দুর্বল হয়েছে, মোদি থাকলেও এটা দুর্বল সরকার, তাহলে কি হবে এখন সেটা বুঝতে হইলে আসেন আমরা দেখি ভারতের শক্তিশালী আর দুর্বল কেন্দ্রীয় সরকার কখন ছিল আর সেই সময়গুলোতে তাদের বৈশ্বিক ভূমিকা কি ছিল সেটা একটু খুঁজে দেখি। আসেন, মজার জিনিস আছে, আমরা দেখা শুরু করি। 1952 থেকে 1967 সাল পর্যন্ত জওহরলাল নেহরুর অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এইটা শক্তিশালী সরকার ছিল। কি হয়েছিল সেই সময়টা সেটা আমরা দেখবো। আবার 1971 থেকে 1977 নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী সরকার ছিল, এইটা ছিল একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকার। এই সময় কি কি হয়েছিল সেটাও আমরা দেখবো। 1984 থেকে 1989 পর্যন্ত ইন্দিরা গান্ধীর পরে তখন তার পুত্র রাজীব গান্ধী আসে, 400টার বেশি আসন ছিল কিন্তু লোকসভায়। আর 2014 থেকে এই নরেন্দ্র মোদী এই ইলেকশনের আগে পর্যন্ত এইটা শক্তিশালী সরকার ছিল। আর দুর্বল কেন্দ্রীয় সরকার কারা কারা ছিল আসেন একটু দেখি, নামগুলো দেখি। 1989 থেকে 1991 এই সময়ে খুবই অস্থিতিশীল ছিল ভারতের সরকার। প্রথমে প্রধানমন্ত্রী হয় ভিপি সিং এর নেতৃত্বে ন্যাশনাল ফ্রন্ট, এবং এই ন্যাশনাল ফ্রন্টে বিজেপিরও সাপোর্ট ছিল, বাম ফ্রন্টেরও সাপোর্ট ছিল। তারপরে চন্দ্রশেখরের নেতৃত্বে একটা স্বল্পস্থায়ী সরকার ছিল। এরপরে 1996 থেকে 1998 এই সময়টা বেশ কয়েকটা জোট সরকার ছিল। প্রথমে 13 দিনের জন্য ছিল বিজেপির অটল বিহারী বাজপেয়ী, তারপরে এইচডি দেবগৌড়া, তার নেতৃত্বে ছিল ইউনাইটেড ফ্রন্ট, এরপরে আইকে গুজরাল ছিল প্রাইম মিনিস্টার। 1998 থেকে 2004 এই সময় যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় ছিল, কিন্তু অটল বিহারী বাজপেয়ী একটা দুর্বল সরকারের প্রধান ছিল, কারণ এটা একটা কোয়ালিশন সরকার ছিল। আর 2004 থেকে 2014 কংগ্রেসের নেতৃত্বে যে ইউপিএ জোট ছিল, যার প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিল, এইটা তার সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য নানা সময় কোয়ালিশন করতেছে নানা জনের সাথে, এটা ছিল একটা দুর্বল সরকার। এইবার আসেন দেখি বৈশ্বিক ক্ষেত্রে ভারত যখন শক্তিশালী কেন্দ্রীয় সরকার ছিল তখন কি কি ভূমিকা পালন করছে। কয়েকটা উদাহরণ দিই। নেহরুর সময় সে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিছে, জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হয়েছে।
এবং নেহরু একটা আন্তর্জাতিক নেতা হয়ে উঠছিল, বিশেষ করে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হওয়ার কারণে। আবার নেহরুর সময় চীনের সাথে যুদ্ধ হয়েছে, নেহরুর সময় পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে। এরপরে ইন্দিরা গান্ধীর সময় কি হয়েছে, সে বাংলাদেশ যুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছে, মানে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে। সে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রকে পরিবর্তন করে দিছে এবং পাওয়ার ব্যালেন্স চেঞ্জ করে দিছে। আর কি হয়েছে, সে ৭৪ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করছে। রাজীব গান্ধীর সময় সে আইটি সেক্টরে ভারতকে ঢুকাই দিছে। ভবিষ্যতের অর্থনৈতিক উত্থানের জন্য ভারতের ভিত্তি যেটা সেটা তৈরি করে দিছে। বৈশ্বিক অর্থনীতিতে ভারতের প্রোফাইল তৈরি হয়েছে রাজীব গান্ধীর সময়। আর মোদীর সময় তো আমরা জানি সেটা কি কি হয়েছে, আমরা তো আমাদেরকে দিয়ে বুঝি, তাই না? এই অঞ্চলে সে তার প্রভাব কিভাবে বৃদ্ধি করছে, বাংলাদেশের উপরে তার সর্বগ্রাসী আগ্রাসন করছে। শুধু তাই না, সে বিভিন্ন দেশে লোক পাঠায়, পাঠায়, যে খুন করে আসে ভিন্ন মতাবলম্বীদেরকে। আন্তর্জাতিক রাজনীতিতে মোদী একটা নাম হয়ে উঠছে এবং তার সময় সে পাকিস্তানের মধ্যে যে সার্জিক্যাল স্ট্রাইক করে আসছে, সে গ্লোবালি ভারতের সফট পাওয়ার বৃদ্ধি করছে। আর দুর্বল কেন্দ্রীয় সরকারের সময় তারা মূলত ব্যস্ত ছিল আভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কার আর আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধির কাছে, এর বাইরে কিছু না। সে গ্লোবালি কোনো রোল রাখতে যায়নি, সে পারতও না। আবার দেখেন, সেই শক্তিশালী কেন্দ্রীয় সরকারের নামই আপনার কিন্তু মনে আছে ভারত প্রসঙ্গে। যদি ভারতের পিএম এর কথা বলা হয় তাহলে তাদের কথা মনে আসবে, নেহরুর কথা আসবে, ইন্দিরা গান্ধীর কথা আসবে, রাজীব গান্ধীর কথা আসবে, মোদীর কথা আসবে। এখন কইতে পারেন মনমোহন সিং তো দুর্বল সরকার, ওই সময় তো 1/11 হইলো, তাই না? ইন্ডিয়া জায়গা বসলো বাংলাদেশে, কথা সত্য, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। 1/11 ভারত আমেরিকার যৌথ প্রযোজনা। শুধু মনমোহন সিং এই কাজ করতো না যদি আমেরিকার সাথে না থাকতো। আর 1/11 মূলত আমেরিকার প্রজেক্ট, ইন্ডিয়া ছিল পার্টনার। এইবার এই নির্বাচনে ভারতে আবার কেন্দ্রের দুর্বল সরকার হইল, তাইলে তার ফল কি হবে? কানাডায় পাঠায় শিখ নেতা মারা পিছে দিয়ে হামলায় যাবে, শরিক দলগুলো ঠাপে রুলারের মতো সোজা থাকবে মোদী, কারণ জানে যে তেরিবিরি করলে শরিক দলগুলো তালাক দিয়া অন্যদিকে চলে যাবে। মোদী তো প্রেসিডেন্টের মতো পাওয়ার নিয়ে শাসন করছে, এখন কাজের গুয়ার মতো ঠাপের উপরে থাকবে। আর যে কইছিল না যে নতুন ভারত ঘরে ঢুকে মারে, এই সিদ্ধান্ত এখন আর একা নিতে পারবে না, তার নীতিশ আর নাইডুর সাথে আলাপ করতে হবে, তাদের পারমিশন নিতে হবে। আর পারমিশন তো এমনি দিবে না নীতিশ আর নাইডু, এটা আঞ্চলিক নেতা, সে তার অঞ্চলের স্বার্থ দেখবে, তার অঞ্চলের হিস্সা সে আদায় করে নেবে। তার মাথায় ভারত নাই, তার মাথায় আছে অঞ্চল। মোদী যতটুকু শক্তিশালী, নীতিশ আর নাইডু ততটুকু শক্তিশালী। মোদী সারা ভারতের কথা চিন্তা করতে পারে, কিন্তু নীতিশ আর নাইডু তার অঞ্চলের বাইরে কিছু চিন্তা করবে না। ভারতে 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব, এটা সামলাইতে হবে মোদীকে। আমাদের জন্য সবসময় দুর্বল কেন্দ্রীয় ভারত ভালো। ভারতে আঞ্চলিক দলগুলোর কোয়ালিশন থাকলে ভারত দুর্বল থাকবে, আমাদের নগদ লাভ এইটা। আমরা যদি বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন তীব্র করতে পারি তাহলে বেড়াছেড়া হয়ে যাবে ওদের অবস্থা। মোদীরে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক ভাগ্য বরণ করতে হবে। ইন্দিরা গান্ধী চূড়ান্ত জনপ্রিয় ছিল, আর এই ইন্দিরা গান্ধী চরম অজনপ্রিয় হয়েছিল। চূড়া থেকে মাটিতে নামে আসবে যেভাবে নামে আসছিল ইন্দিরা গান্ধী। এমন প্রশ্ন হইতেছে হাসিনা কি করবে? সত্যি কথা বলতে কি, মোদীর বদলে কংগ্রেস আসলে হাসিনার সুবিধাই হতো। মোদী হারলে হাসিনা কিন্তু একটা লাভ আছে। কি লাভ? মোদীর হিন্দুত্ববাদী রাজনীতির হাত ধইরা হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় থাকতে হয়। এই সত্যটা হাসিনার তার দলের লোকেদের জন্য খুবই বিব্রতকর। হাসিনা তার দলের ইমেজ নৈশভোটের জন্য যতটা সংকটে পড়ছে তার চাইতে কম সংকটে পড়েনি যে তার প্রভু হিন্দুত্ববাদী মোদী। মোদীর বদলে কংগ্রেস আসলে হাসিনার তার দলের লোকেরা হিন্দুত্ববাদের সাথে গাছড়া বাঁধার যে গ্লানি, সেটা থেকে মুক্তি পাইত। আর হাসিনার সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাকে ইন্ডিয়ার উপরে পুরোপুরি নির্ভর করতে হয়। আর চায়না আর ইন্ডিয়ার পরস্পর বিরোধী চাওয়াকে সে কিভাবে পূর্ণ করবে? চায়না যেটা চায় ইন্ডিয়া সেটা চায় না, ইন্ডিয়া যেটা চায় চায়না সেটা চায় না। ইন্ডিয়া এখন কিছু পেলে সে ফেলা রাখতে পারবে, দেখতেছি দেখবো, তাইলে নাই এই সমস্ত করে টাইম পাস করতে পারবে। মোদী চায় দেখা যায় আর কিছু করার নাই। এইটা আওয়ামী লীগের লেসপেন্সার বোরহান কবির আছে না, ও পত্রিকাও বলছে, খোলাখুলি বলছে ভারত তার সরকার টিকিয়ে রাখার জন্য আভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত থাকবে। ফলে বাংলাদেশ চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে ভারতের বড় ধরনের প্রতিবন্ধকতা পাবে না বলে মনে করছেন আওয়ামী লীগের কোন নেতারা। কথা সত্য, ঠিক কথা বলছে। তবে হাসিনা ইন্ডিয়াতে ছাড়বে না, কিন্তু পুরোপুরি ফ্রি হ্যান্ড এসে খেলবে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ার অনেক আবদার সে দীর্ঘমেয়াদে ঝুলিয়ে দিতে পারবে যদি সে চায়। সে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল, আর এই চান্সে চীন ঢুকে পড়বে। এর মধ্যে চাইনিজ অ্যাম্বাসেডর কইছে হাসিনার আসন্ন চায়না সফর হবে গেম চেঞ্জার। এটা নিয়ে আমি একটা আলাদা এপিসোড করবো, এই কথার মানে আমরা খুঁজে বের করবো গেম চেঞ্জার কি এবং তাতে কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বাংলাদেশের জন্য অভাবনীয় কিছু পরিকল্পনা আছে চায়নার। তাছাড়া গেম চেঞ্জার কথাটা বলার কথা না একজন কূটনীতিকে। যাই হোক, পরিশেষে আমরা চাই ভারতের জোয়াল থেকে মুক্তি পেতে। সেটা সম্ভব 3 ভাবে। এডিটে সাহেব পাশে একটু লেখা দিয়ে। 1 নাম্বার, ভারতের কেন্দ্রীয় শাসন দুর্বল হইলে। 2 নাম্বার, বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধী লড়াই তৈরি করতে পারলে। 3 নাম্বার, কোন পরাশক্তির উষ্টা যদি খায় ভারত। আর 3টা যদি একসাথে হয় তাহলে তো শোনায় সোহাগা। ভারতের কেন্দ্রীয় সরকার দুর্বল হয়েছে, এডিটর সাহেব হয়েছে না হয় নাই? হইলে ঠিক চিহ্ন দেন। হ্যাঁ হয়েছে। পরাশক্তি উষ্টা খাইছে, এখনো খায় নাই, কোশ্চেন মার্ক দেন, কিন্তু খাওয়ার মতো অবস্থা হয়েছে। এই 2টার উপরে আমাদের কোনো হাত নাই, কিন্তু হাত আছে যেটার উপরে, সেটা হলো ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন। আমরা যদি এই লড়াই তীব্র করতে পারি, এবং ইনশাল্লাহ আমরা এই লড়াই তীব্র করবো। আমি বলছিলাম কিনা যে এই লড়াই মঞ্জিলে পৌঁছাবে?
এখন আলো দেখা যায় কি সুরঙ্গের মাথায়? আসেন সবাই হাত লাগাই, আলো উঠতে গেলে আর বেশি দেরি নাই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।